আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। হাজির হয়েছি তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে। আজকেও সেম আমাদের বিগত ক্লাসের মতো হিসাব বিজ্ঞানের দ্বিতীয় পার্ট অর্থাৎ জাবেদার দ্বিতীয় পার্ট নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আশা করি সাথে থাকবে এবং ক্লাসটা উপভোগ করবে। তোমরা যারা বিগত ক্লাসটা দেখেছো আমি দেখেছো আমি কয়েকটা জাবেদার দাখিলা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে সেই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি আরও কয়েকটা জাবেদার দাখিলা নিয়ে আলোচনা করব। তোমার সাথে থাকো। দেখো, বিগত ক্লাসে আমি তোমাদেরকে একটা শর্টকাট একটা টেকনিক দিয়েছিলাম জাবেদাকে মনে রাখার জন্য, জাবেদ দাখিলাগুলো সহজে যেন আমরা দিতে পারি সেজন্য আমরা একটা শর্টকাট টেকনিক দিয়েছিলাম। দেখি টেকনিকটা কি সেটা একটু আবার তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি আমি। সেটা হচ্ছে কি, সব বৃদ্ধি ছিল ডেবিট এবং সব হ্রাস ছিল ক্রেডিট। তাহলে সব বৃদ্ধি মানে দ্বন্দ্বের সমানের সম্পদ ছিল, ব্যয় মানে ব্যয় ছিল, তার মানে সম্পদ এবং ব্যয় যখন বেড়ে যায় কোন লেনদেনের ফলে সম্পদ এবং ব্যয় যদি বেড়ে যায় তখন ওই সম্পদ বা ব্যয়কে আমরা ডেবিট করব। আর কোন লেনদেনের ফলে যে সম্পদ বা ব্যয় হ্রাস পেয়ে যায় বা কমে যায় তখন ওই সম্পদ বা ওই ব্যয়কে আমরা কি করব, ক্রেডিট করব। তারপর আরেকটা ছিল কি, আদম বৃদ্ধি ক্ষেত্রে আমরা বলেছিলাম ক্রেডিট হবে এবং আদম যখন হ্রাস হবে তো কমে যাবে তখন সেটাকে আমরা ডেবিট করব। এটা আমরা গত ক্লাসে গেছিলাম। ডেবিট মানে হচ্ছে ডেটর আর ক্রেডিট মানে হচ্ছে ক্রেডিটর। আমরা সংক্ষেপে এগুলোকে ডিআর এবং সিআর লিখি। তো আদম মানে হচ্ছে আয় দায় মালিকানা সত্ত্ব। কোনো লেনদেনের ফলে যে আয় দায় মালিকানা সত্ত্ব বেড়ে যায় তখন সেটাকে আমরা ক্রেডিট করব, আর কোন লেনদেনের ফলে যদি আয় দায় মালিকানা সত্ত্ব কমে যায় সেটাকে আমরা কি করব, ডেবিট করব। এই ছিল আমাদের গত ক্লাসে আমি শর্টকাট টেকনিক দিয়েছিলাম। এই শর্টকাট টেকনিক দিয়ে আজকে আমরা আরও কয়েকটা জাবেদা আলোচনা করব। দেখো, তোমাদের হিসাব বিজ্ঞান যে বইটা আছে, হিসাব বিজ্ঞান বইয়ের আমি একদম ধারাবাহিকতায় যে দাখিলাগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করছি। তো আসো আমরা বিগত ক্লাসে সম্পদ অর্থাৎ নাম্বার যে সম্পদ আছে ওই সম্পদ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। ক খ গ গ পর্যন্ত গিয়েছিলাম। আজকে আমরা চ থেকে শুরু করব। একটু খেয়াল করো, চতে আছে কি, সাধারণ আয় ও ব্যয়ের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠান নাম কখনোই ব্যক্তি বা প্রতিষ্ঠান নামে কখনোই কোনো হিসাব করা হবে না। তারপর যদিও ওই আয় অনাদায়ী বা ব্যয়ের অপরিশোধিত থাকে। এখানে আসো, যাক আমরা এরপর যাচ্ছি। সাধারণত আয় ব্যয়ের ক্ষেত্রে আয় যখন প্রতিষ্ঠান আমরা জানি আয় হয় ব্যয় হয়, আয় ব্যয়ের ক্ষেত্রে কখনোই আমরা কি করি না, কখনোই কি হয় না, ব্যক্তিরা প্রতিষ্ঠান নামে কোনো হিসাব করা হয় না আয় ব্যয়ের ক্ষেত্রে। যদি মনে করো এখানে একটা আছে কর্মচারী জামিলকে বেতন প্রদান করা হলো, কর্মচারী জামিলকে যখন আমরা বেতন প্রদান করি, কর্মচারী বেতন তোমরা একটু চিন্তা করো তো, কর্মচারী জামিলকে আমরা বেতনটা কোন খাত থেকে প্রদান করি? নিশ্চয়ই নগদ খাত থেকে। অর্থাৎ প্রতিষ্ঠানে যে নগদ টাকা আছে, প্রতিষ্ঠানে যে নগদ টাকা জমা আছে, অর্থাৎ ব্যবসাতে যে নগদ টাকা জমা আছে ওই নগদ টাকা থেকে আমি জামিলকে বেতন প্রদান করি। তাহলে জামিলকে যখন ওই নগদ টাকাটা আমার কাছে কি সম্পদ, সেটা আমরা হিসাব অধ্যায়ে পড়েছি, নগদ টাকার হচ্ছে সম্পদ। অর্থাৎ জামিলকে যখন বেতন প্রদান করা হলো তখন আমার নগদ টাকা কমে গেল। তো বেতনটা হচ্ছে আমার কি হিসাব, ব্যয় হিসাব। তাহলে ব্যয় বেড়ে গেছে, ব্যয় বৃদ্ধি, তাহলে বেতন হিসাবকে আমরা ডেবিট করব এবং ওই যে সম্পদ নগদ টাকা নামক সম্পদ যে কমে গেছে ওইটাকে আমরা ক্রেডিট করব। তাহলে আমরা জাবেদা দিতে পারি কি, বেতন হিসাব ডেবিট, অর্থাৎ ব্যয়ের খাত ধরে আমরা জাবেদা দেবো। ব্যয়ের খাত কোন খাতে আমি ব্যয় করব, যদি ভাড়া হয় ভাড়া হিসাব, যদি বেতন হয় বেতন হিসাব, যদি বিজ্ঞাপন হয় বিজ্ঞাপন হিসাব ইত্যাদি। যে কোনো খাতে যেই খাতে আমি ব্যয় করি না কেন সেই খাতটাকে আমরা কি করব, ডেবিট করব। তাহলে যেহেতু বেতন প্রদান করেছি তাহলে বেতনটা হচ্ছে ব্যয়, তাহলে বেতন হিসাব ডেবিট। তাহলে ওই বেতন দেওয়ার ফলে আমার নগদ টাকা কমে গেছে, নগদ হিসাব ক্রেডিট হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে যে দেওয়া আছে কর্মচারী জামিলকে বেতন প্রদান, তাহলে বেতন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট হবে। এটা আমরা সহজে বুঝতে পারলাম। এই লেনদেনের ফলে আমার ব্যয় বেড়ে গেছে এবং নগদ টাকা নামক সম্পদ কমে গেছে। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করে এবার আয় ব্যয়ের ক্ষেত্রে যদি ব্যয়, আমরা জানি ব্যয়ের বিপদ হচ্ছে আয়। কোনো লেনদেনের ফলে যদি ব্যয় যদি বকেয়া থাকে তখন সেই বকেয়া ব্যয়কে আমরা দায় ধরব। অর্থাৎ কোনো ব্যয় যদি অপরিশোধিত থাকে, পরিশোধ করা না হয়, বকেয়া থেকে যায়, তখন ওই বকেয়া ব্যয়কে আমরা দায় ধরবো। আর যদি কোনো লেনদেনের ফলে যদি তোমার ব্যয়টা যদি অগ্রিম প্রদত্ত হয়, অর্থাৎ অগ্রিম দেওয়া হয়, তখন সেক্ষেত্রে ওই অগ্রিম ব্যয়টা হবে আমাদের জন্য সম্পদ, অর্থাৎ সম্পদ হিসাব ধরে আমরা যারা দাখিলা দিব। তারপর কোনো লেনদেনের ফলে যদি আয় যদি তোমার কি হয়, বকেয়া বা অনাদায়ী থেকে যায়, অর্থাৎ এখনো আদায় করা হয়নি, আয়টা এখনো পাওয়া যায়নি, অনাদায়ী থেকে গেছে, অনাদায়ী বকেয়া। তো অনাদায়ী আয়
অনাদায়ী আয় যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে আমরা ওইটাকে কি ধরবো, এখানে বকেয়া দায় ছিল, তাহলে এখানে কি হবে, কি সম্পদ, যেহেতু ব্যয়ের বিপদ হচ্ছে আয়, সম্পদ হবে। তারপর কোনো লেনদেনের ফলে যদি আয়টা যদি অগ্রিম পাওয়া যায় বা অগ্রিম উপার্জিত হয়, অনুপার্জিত আয় যেটাকে আমরা বলি, অগ্রিম আয় যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা দায় হিসেবে ধরে দিব। অর্থাৎ এখানে অগ্রিম কী ছিল, সম্পদ ছিল, ঠিকটা বিপরীত হবে দায়। ঠিক আছে, তাহলে এইটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এখন পরবর্তী লেনদেন যেটা ছিল সেটা হচ্ছে কি মনি স্টেশনারি হতে বাকিতে মনে হয় দ্রব্যাদি ক্রয়। তাহলে এই লেনদেনে যাচ্ছে এবার আমরা, আশা করি সবাই এটা বুঝতে পেরেছ। আমরা যাই, মনি স্টেশনারি হতে বাকিতে মনে হয় দ্রব্য ক্রয়। বাকিতে যখন মনে হয় দ্রব্য ক্রয় করা হয়েছে, বাকিতে ক্রয় করা হয়েছে, তাহলে বকেয়া মনে হয় এটা ছিল আমার ব্যয়, তাহলে বকেয়া থেকে গেছে, এটা আমি লিখছি বাকিতে মনিহারি দ্রব্যাদি ক্রয়, মনে হয় দ্রব্যাদি ক্রয়। তা বাকিতে যেহেতু ক্রয় করা হয়েছে তাহলে আমরা জানি মনে হয় এটা হচ্ছে ব্যয়, ব্যয় বকেয়া থেকে গেছে, তাহলে ব্যয় বকেয়া থেকে গেলে কি হয়, দায় হয়, দায় বৃদ্ধি পেলে তখন কি হয়, ক্রেডিট হয়। তাহলে সেক্ষেত্রে আমি জাবাদা দেবো কীরকম, বকেয়া। যেহেতু মনে হয় ছিল আমার জন্য কি ব্যয় ছিল, তাহলে আমি মনে হয় হিসাবকে, মনে হয় ব্যয় ছিল, ব্যয় বৃদ্ধি, মনে হয় হিসাবকে আমি কি করবো, মনে হয় হিসাব ডেবিট, তার বিপরীতে আমি লিখবো কি বকেয়া মনিহারি হিসাব। যেহেতু এটা বকেয়া হয়ে গেছে, বকেয়াটা দায়, দায় বৃদ্ধি, দায় বৃদ্ধি হওয়ার আমার কি হবে, ক্রেডিট হবে, বকেয়া মনিহারি, বকেয়া মনিহারি হিসাবকে আমরা কি করব, ক্রেডিট করব। ব্যাস এতটুকু। এখন আরেকটা লেনদেন দেখো, তপু ট্রেডার্সের নিকট কমিশন প্রাপ্য হয়েছে, তার মানে কমিশনটা এখনো পাই নাই, অনাদায়ী কমিশন, প্রাপ্য হয়েছে কমিশন এখনো পাই নাই, তাহলে এটাও লিখে আমি কমিশন প্রাপ্য হয়েছে, কমিশন প্রাপ্য হয়েছে, যেটা যত টাকা হোক অ্যামাউন্টটা যায়, অ্যামাউন্টটা কোনো ফ্যাক্ট নেই এখানে, কমিশন প্রাপ্য হয়েছে, তাহলে প্রাপ্য কমিশন আয়, আয়টা কি থেকে গেছে, অনাদায়ী থেকে গেছে। তাহলে অনাদায়ী আয় যদি হয়, আমি লিখেছিলাম কি কোনো আয় যদি অনাদায়ী থেকে যায় সেটা আমার জন্য কি হয়, সম্পদ হয়, তাই সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি। তাহলে কি লিখব, প্রাপ্য কমিশন বা অনাদায়ী কমিশন, প্রাপ্য অথবা অনাদায়ী কমিশন, অনাদায়ী কমিশন হিসাবকে আমরা ডেবিট করব, যেহেতু সম্পদ বেড়ে গেছে ডেবিট। তারপর কমিশনটা আমাদের জন্য কি আয়, আয় বৃদ্ধি, তাহলে আয় যদি বৃদ্ধি পায় তখন কী করবো, ক্রেডিট করব, তখন কমিশন হিসাবকে আমরা কী করব, কমিশন আয়, কমিশনটা হচ্ছে আয়, তাহলে কমিশন আয় হিসাব কী করব, ক্রেডিট করব। তাহলে এটার মাধ্যমে আমি একটু আগে যেটা তোমাদেরকে দেখিয়েছি, এটার মাধ্যমে সহজে আমরা কোনো আয় ব্যয় যদি বকেয়া অগ্রিম থেকে যায় তা সহজে আমরা জাবাদাকিলা দিতে পারবো। এরপরে আসো উত্তোলন। উত্তোলনটা ব্যবসার ক্ষেত্রে দুই জায়গা থেকে হতে পারে, অর্থাৎ ব্যাংক থেকে উত্তোলন হতে পারে বা ব্যবসা থেকে উত্তোলন হতে পারে। ব্যবসা থেকে উত্তোলনটা দুই প্রকার, প্রথমে ব্যবসা থেকে উত্তোলনটা আসি, বা কারবার থেকে বা ব্যবসা থেকে। কারবার এবং ব্যবসা দুইটাই কিন্তু একই কথা। ব্যবসা থেকে উত্তোলন যদি কখনো হয়, এটা দুই প্রকার, একটা হচ্ছে নগদ উত্তোলন, অর্থাৎ নগদ টাকা, যদি ব্যবসার নগদ টাকা যে আমি নিজের কাজে ব্যবহার করি বা অন্য কোনো কাজে ব্যবহার করি তখন সেটাকে নগদ উত্তোলন বলে। আর পণ্য উত্তোলন, একটা হচ্ছে পণ্য উত্তোলন, অর্থাৎ ব্যবসার টাকা আমি যে বাসায় নিয়ে গেলাম বা আমি নিজের প্রয়োজন ব্যবহার করলাম, ওইটাকে বলা হয় পণ্য উত্তোলন। তাহলে উত্তোলন দুই প্রকার, ব্যবসা থেকে উত্তোলন তার দুই প্রকার, একটা নগদ উত্তোলন, একটা পণ্য উত্তোলন। নগদ উত্তোলনের ক্ষেত্রে এই দুই উত্তোলনের ক্ষেত্রে আমি জাবাদা দেবো উত্তোলনটা ডেবিট, কারণ উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্ব। এই উত্তোলনের কারণে আমার ব্যবসার কি হচ্ছে, মালিকানা সত্ত্ব অর্থাৎ হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে। উত্তোলনের ফলে মালিকানা সত্ত্ব কি হয়, কমে যায়। তাই মালিকানা সত্ত্ব যদি কমে যায় তাহলে কি হয়, মালিকানা হ্রাস হয়, ডেবিট হয়। উভয় ক্ষেত্রে আমি দুইটা ক্ষেত্রে যদি নগদ টাকা উত্তোলন করুক বা পণ্য উত্তোলন করুক, উভয় ক্ষেত্রে আমি উত্তোলন হিসাব কী করবো, ডেবিট করব। উত্তোলন হিসাব ডেবিট। যদি নগদ টাকা উত্তোলন হয় তখন নগদান হিসাব, এই উত্তোলন ফলে নগদ টাকা কমে গেছে, নগদান হিসাব ক্রেডিট। আর যদি পণ্য উত্তোলন হয় তাহলে হবে ক্রয় হিসাব ক্রেডিট, অর্থাৎ উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট যদি পণ্য উত্তোলন হয়। উত্তোলন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। কারণ এর ফলে আমার পণ্য কি, কারবারের পণ্য বা ব্যবসার পণ্য হ্রাস পেয়েছে, কমে গেছে। তাহলে এই উত্তোলনটা বোঝা গেছে। আরেকটা উত্তোলন সেটা হচ্ছে কি ব্যবসা থেকে উত্তোলন, ব্যাংক থেকে উত্তোলন। দেখো এবার, যদি ব্যাংক থেকে উত্তোলন হয়
ব্যাংক থেকে উত্তোলন, যদি ব্যাংক থেকে উত্তোলন হয়, ব্যাংক থেকে উত্তোলন টাকাটা উত্তোলন করা হয় কি জন্য? কারবারের জন্য, ব্যবসার জন্য। যদি উত্তোলনটা ব্যবসার জন্য হয় তখন সেক্ষেত্রে আমি কি লিখব? নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যদি উত্তোলনটা যদি কার জন্য হয়? ব্যবসার জন্য হয়। কারবারের জন্য যদি উত্তোলন হয়, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কারণ এই উত্তোলনের ফলে আমার কি নগদ টাকা বেড়ে গেছে, অর্থাৎ ব্যাংক থেকে উত্তোলন করে কারবার এনেছি, অর্থাৎ কারবার আমার যে ক্যাশ টাকা ছিল, নগদ টাকা ছিল, ওই টাকার পরিমাণটা বেড়ে গেল, তার নগদান হিসাব ডেবিট, তার ব্যাংকের টাকা কমে গেছে, ব্যাংক হিসাব ক্রেডিট। যদি ব্যবসার জন্য উত্তোলন করা হয়, এটা যদি এই উত্তোলনটা যদি কী জন্য হয়? ব্যবসার জন্য উত্তোলন হয়। আর উত্তোলনটা যদি নিজ প্রয়োজন উত্তোলন হয়, ব্যবসা ব্যাংক থেকে যদি নিজ প্রয়োজন উত্তোলন করে, তখন সেক্ষেত্রে আমি নগদান হিসাব দিব না, সেক্ষেত্রে আমি কি দিব? উত্তোলন হিসাব দিব। উত্তোলন হিসাব হবে আমার ডেবিট, তার ব্যাংকের টাকা কমে গেছে, তখন দিব ব্যাংক হিসাব ক্রেডিট। আশা করি বুঝতে পেরেছ, উত্তোলন সংক্রান্ত লেনদেনটা বুঝতে পেরেছ। এই পরবর্তীতে আমরা যেটা যাব সেটা হচ্ছে কি, পরবর্তী আমরা যে ধাপে যাব সেটা হচ্ছে বিবিধ ক্ষতি ধাপ। আগুনে বিনষ্ট পণ্য মনে করো 500 টাকা, আগুনে বিনষ্ট পণ্য 500 টাকা, তারপর একটা লিখলাম, একটা লিখলাম 2 নম্বর ক্যাশ বাক্স হতে 1000 টাকা চুরি হলো। দুইটা, একটা লেনদেন হলো কি, আগুনে বিনষ্ট পণ্য 500 টাকা, আর ক্যাশ বাক্স থেকে 1000 টাকা কি হলো? চুরি হলো। এই দুইটা লেনদেনে আমরা একটু খেয়াল করি, আগুনে বিনষ্ট পণ্য বা ক্যাশ বাক্স থেকে চুরি জড়িত ক্ষতি, দুইটাই কিন্তু বিবিধ ক্ষতি, দুইটাই বিবিধ ক্ষতি। তো এখানে বিবিধ ক্ষতির ক্ষেত্রে আমরা এটা লেনদেন যখন দিব তখন লিখবো বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট। এখানে কি হলো? পণ্য নষ্ট হয়েছে, পণ্য যখন নষ্ট হবে তখন সেক্ষেত্রে আমরা লিখবো কি? ক্রয় হিসাব ক্রেডিট। আর এখানে কি হলো? এই লেনদেনের ফলে কি কোনো পণ্য নষ্ট হয়েছে? না, এখান থেকে কিছু টাকা, নগদ টাকা, অর্থাৎ ব্যবসার নগদ টাকা চুরি হয়েছে, তার মানে ব্যবসার নগদ টাকা কমে গেছে। তাহলে সেম আমরা এখানে দিব বিবিধ ক্ষতি হিসাব লিখব, বিবিধ ক্ষতি হিসাব ডেবিট হবে। তাহলে এখানে কি হলো? নগদ টাকা কমে গেছে, তাই নগদ টাকা কমে, আমরা সেক্ষেত্রে কি করব? নগদান হিসাব কে আমরা কি করব? ক্রেডিট করব। বাস, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা পরবর্তী লেনদেনে যাচ্ছি। পরবর্তী লেনদেন হচ্ছে তোমার ব্যাংক সুদ মঞ্জুর বা ধার্য বা ব্যাংক চার্জ সর্বদা ব্যাংক হিসাবে সরাসরি প্রভাব ফেলে বলে গণ্য করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু বোর্ডে খেয়াল করো, আমি দুইটা লেনদেন লিখেছি। একটা হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর করলো 300 টাকা, একটা হচ্ছে ব্যাংক সুদ ধার্য করলো 500 টাকা। ব্যাংক সুদ মঞ্জুর করলো, ব্যাংক সুদ মঞ্জুর করলো মানে ব্যাংক আমাকে সুদ দিবে, ব্যাংক আমার জন্য, অর্থাৎ আমার অ্যাকাউন্টের জন্য ব্যাংক সুদ মঞ্জুর করেছে, আমাকে ব্যাংকটা সুদ আমি পাবো, ব্যাংক আমাকে সুদটা দিবে। তার মানে এটা হচ্ছে আমার কি? আয়, এক প্রকার আয়। অর্থাৎ ব্যাংক সুদটা হচ্ছে এক প্রকার আয়, আমি এটা পাবো যদি আমাকে মঞ্জুর করা হয়। তাহলে ব্যাংক সুদ মঞ্জুর করার ফলে আমার ব্যাংকের টাকা বেড়ে যাবে। ব্যাংকের টাকা যখন বেড়ে যাবে তখন সেক্ষেত্রে আমি জামানত দিব। যদি কোনো লেনদেন, আমি বলেছি কোনো লেনদেনের ফলে যদি আমার সম্পদ বাড়ে, ওই সম্পদকে আমি ডেবিট করবো। তাহলে আমি কি লিখবো? ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব লিখবো ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। তাহলে আমার কি? আয়, আয় বৃদ্ধি পেয়েছে, আয়, এই যে আদমের আছে আয় বৃদ্ধি, আয় বৃদ্ধি হলে কি হয়? ক্রেডিট হয়। তাহলে ব্যাংক সুদ হিসাব, ব্যাংক সুদ হিসাব কি লিখবো? আমরা ক্রেডিট লিখবো। আর যদি ব্যাংক সুদ ধার্য করে, ব্যাংক সুদ ধার্য করলো মানে কি? ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ, এটা সুদ না, এটা ব্যাংক সুদ না, এটা ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ ধার্য করো, চার্জ মানে কি? খরচ। চার্জের বাংলা তো আমরা জানি, চার্জ মানে হচ্ছে কি? খরচ। তাহলে এই খরচ যদি আমরা কখনো কোনো লেনদেনের ফলে যদি ধার্য হয়, তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো কি? ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক চার্জ হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে দেখা গেল এই লেনদেনের ফলে আমাদের ব্যাংক চার্জ মানে কি? ব্যাংক খরচ, অর্থাৎ ব্যাংকের খরচটা, অর্থাৎ ব্যয়টা বেড়ে গেছে, তাহলে ব্যয় বৃদ্ধি হলে আমরা সেটাকে ডেবিট করি, তাহলে ব্যাংক চার্জ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব। এই লেনদেনের ফলে আমার ব্যাংকের টাকা কমে গেছে, কারণ ওই চার্জটা আমার ব্যাংক হিসাব থেকেই কেটে নেবে, ব্যাংকের টাকাটা আমার কমে যাবে, তাহলে আমার ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, এবার আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি হচ্ছে অবচয়। অবচয়, আমি অবচয়টা প্রথমে লিখি।
অবচয়। অবচয় শব্দটা মানে হলো অর্থাৎ স্থায়ী সম্পত্তি ব্যবহারের ফলে যখন কোনো মূল্য হ্রাস পায় তখন সেটাকে আমরা অবচয় বলি। অর্থাৎ স্থায়ী সম্পত্তি আমি যত ব্যবহার করি, সাপোজ আমি একটা গাড়ি কিনলাম, 1 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনলাম, আমি 6 মাস গাড়িটা ব্যবহার করলাম, দেখা গেল 6 মাস পরে গাড়ির কিছু মূল্য হ্রাস পেয়েছে, কমে গেছে। গাড়িটা 6 মাস পর যখন আমি বিক্রি করতে যাবো দেখা যাবে গাড়ির কিছু মূল্য কমে যাবে। তাহলে যেটা কমে যায় সেটাকে আমরা কি বলি? অবচয় বলি। তাহলে অবচয়টা আমাদের জন্য কি? ব্যয় হিসাব। তাহলে অবচয় যাওয়াটা আমরা কীরকম দিব? যেহেতু ব্যয় বৃদ্ধি, অবচয় হিসাব আমরা ডেবিট দিব। তারপর যেহেতু এই ব্যয়টা কী থেকে কমে গেছে? সম্পদ থেকে কমেছে, তাই সম্পদ কমে গেছে, তাহলে পুঞ্জীবিত অবচয় হিসাব বা ওই হিসাবকে আমরা কি করব? ওই সম্পদকে আমরা ক্রেডিট করব। পুঞ্জীভূত অবচয়, অর্থাৎ আমরা অথবা ওই সম্পদকে যদি এখানে আসবাবপত্র সম্পদ, আসবাবপত্র হিসাবকে আমরা কি করব? ক্রেডিট করব। তাহলে এই লেনদেনের ফলে আমরা বুঝতে পারলাম, অর্থাৎ অবচয় হচ্ছে আমি সম্পদ ব্যবহার করার ফলে যখন সম্পদের যে মূল্য পরিমাণ, যেটুকু মূল্য হ্রাস পাই ওটাকে আমরা অবচয় বলি। তাহলে অবচয় যাওয়া হচ্ছে আমাদের অবচয় হিসাব ডেবিট, ব্যয় বৃদ্ধি, তাহলে অবচয় হিসাব ডেবিট। যেহেতু সম্পদ হ্রাস পেয়েছে, সম্পদের কিছু মূল্য হ্রাস পেয়েছে, সম্পদ কমে গেছে, তাহলে পুঞ্জীবিত অবচয় বা ঋণ হিসাব ক্রেডিট দিই আমরা। আশা করি সবাই বুঝতে পেরেছ। আজ এই পর্যন্ত, আগামী ক্লাসে তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।